খোকা, বলো। ল্যাপটপ থেকে চোখ না তুলেই উত্তর দেন রঞ্জিত বাবু। ততক্ষণে ধীর পায়ে শিখা দেবী সোফায় ছেলের পাশে এসে বসেছেন। তুই গয়নাগুলো একটু দেখলি না তো? আমি এইসবের কি বুঝবো, আর তুমি দেখেছ ব্যাস। তাই বললে চলে বাবা? তোর মেয়ের বিয়ে আর তুই? দাঁড়াও দাঁড়াও, চটপট কয়েকটা কাজ আমি সেরে ফেলি। কয়েকদিন এত ব্যস্ত থাকবো আর হবে না। শিখা দেবী দীর্ঘশ্বাস ফেলে গয়নার বাক্সগুলো সামনের টেবিলে জড়ো করে রাখেন। বুঝতে পারেন ছেলে এইসব দেখবে না। পাশের ঘর থেকে মেয়েদের হাসি ঠাট্টা কানে ভেসে আসছে। মেঘনাকে ঘিরে তার বান্ধবীরা খোশ গল্পে মশগুল হয়ে আছে। আজ মেঘনার মেহেন্দি। কিছু সময় পরে মেহেন্দি আর্টিস্ট এসে মেঘনার 2 হাত স্বপ্নের রঙে রাঙিয়ে দেবে। কলকাতা শহরের বিখ্যাত চিকিৎসক ডাক্তার রঞ্জিত মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে মেঘনার আগামীকাল বিয়ে। সেদিনের ছোট্ট পুপে বড় হয়ে গেল তাহলে। শিখা দেবী নিজের মনে বলে ওঠেন। ভালো তো। ল্যাপটপে আঙুল চালাতে চালাতে মুচকি হাসেন রঞ্জিত বাবু। না, এই নিয়ে তার কোনো আক্ষেপ নেই, ভীষণ রকম নস্টালজিয়া নেই। বরং তিনি খুশি। আর 5টা মেয়ের বাবাদের মতো মেয়ের বিয়ের দিনে তার কপালে অযথা চিন্তার ভাঁজ নেই। মেয়ে দূরে চলে যাওয়ার দুঃখ নেই, কারণ তার বিশ্বাস মেয়ের বিয়ে হয়ে গেলেই কোনো বাবা মায়ের দায়িত্ব কর্তব্য কখনো ছেড়ে ফেলা যায় না। আবার বিয়ে হয়ে যাওয়া মানে মেয়ে পরও হয়ে যায় না। ওইসব পুরনো দিনের চিন্তাধারা। মেয়ের পারিবারিক পরিধি বড় হয়ে যায় মাত্র, তাকে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হয়। আর তিনি মেঘনাকে সমস্ত দিক দিয়ে স্বাবলম্বী করে মানুষ করে তুলেছেন। মাথা তুলে বাঁচতে হলে জীবনে নিজের লড়াই নিজে লড়তে হয়, সেটা কর্মক্ষেত্রে হোক কিংবা পরিবারে। সেই মন্ত্র তিনি ছোট থেকে মেয়েকে শিখিয়েছেন। পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হতে যা যা শিক্ষার প্রয়োজন সবই তিনি মেয়েকে দেওয়ার চেষ্টা করেছেন। তার দৃঢ় বিশ্বাস বিয়ের পর নতুন জীবনে মেঘনা নিজে সুখী হওয়ার সাথে সাথে শ্বশুরবাড়ির মানুষদেরও সুখী রাখবে। ডাক্তার রঞ্জিত মুখোপাধ্যায়ের সুনাম শুধু কলকাতা নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। কর্মব্যস্তময় জীবনের সবটুকু মানুষের সেবাতে নিয়োজিত করে দিয়েছেন তিনি। বর্তমানে দক্ষিণ কলকাতার অভিজাত অঞ্চলে বাস করলেও আদতে তিনি একটি ছোট মফস্বল শহরের ছেলে। দেশ বিদেশের বড় বড় শহরের চাকচিক্য জৌলুস একটা সময় আকর্ষণ করলেও এই 60 বছরে এসে আর ভালো লাগে না। সহজ সরল জীবনযাপনের সুখ এই বয়সে এসে বড্ড বেশি করে টানে যেন। সেই পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট শহরের মানুষগুলোর অকৃত্রিম হাসি কান্নার কাছে জাঁকজমকপূর্ণ নগরীর মেকি ভালোবাসা সব ফিকে পড়ে যায়। এই জীবনে কম মানুষ তো দেখলেন না, কত সবাই এসেছে স্বার্থ গুছিয়ে যে যার পথে চলে গেছে। সব ঝড়ঝাপটা সামলে নিঃস্বার্থভাবে শুধু থেকে গেছে মা। বাবা মা ভাই বোনের ছোট পরিবার ছিল রঞ্জিত মুখোপাধ্যায়ের। বাবা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 2 ভাই বোনের আবদার অপূর্ণ থাকলেও ডাল ভাত খেয়ে ভালোই কেটে যেত দিনগুলো। সারাদিন খেলাধুলা করে সন্ধে হলেই ঢুলে পড়ত রঞ্জিত। তারপর বাবা পড়াতে বসলেই উত্তম মধ্যম মার পড়ত পিঠে। মাধ্যমিকের পর থেকেই কিছুটা বোধোদয় হলো রঞ্জিতের। দুর্দান্ত ভালো রেজাল্ট করে মনে ইচ্ছা জাগলো ডাক্তারি পড়ে দেশের ও দশের সেবা করার। তারপর ক্রমে ক্রমে উচ্চ মাধ্যমিক পাশ করে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা দিয়ে চান্স পেয়ে কলকাতায় পড়তে আসা। কলকাতায় ডাক্তারি পড়া শেষ করে চাকরি জীবনের প্রথম দিকে কিছুদিন মালদা সরকারি হাসপাতালে যোগ দিয়েছিলেন। এখানে এসে জীবন খুব অদ্ভুতভাবে পাল্টে যায় ডাক্তার রঞ্জিত মুখোপাধ্যায়ের। সদ্য ডাক্তারি পাস সুদর্শন যুবক রঞ্জিত প্রেমে পড়েন ওই হাসপাতালের আর এক ডাক্তার সুবর্ণার। সুবর্ণা ছিল যেন প্রচণ্ড চৈত্র দিনের এক ঝলক ঠান্ডা হাওয়া। নতুন শহর, নতুন চাকরি, নতুন মানুষদের ভিড়ে সুবর্ণা হয়ে উঠেছিল রঞ্জিতের একমাত্র ভরসা।
ওদের বাড়িতেই পেইং গেস্ট হয়ে রঞ্জিত থাকতে শুরু করেছিল। একই বাড়িতে থাকা, একই কর্মক্ষেত্রে একসাথে সারাদিন সময় কাটানো, সব মিলিয়ে রঞ্জিত আর সুবর্ণার প্রেম ক্রমশ জমে উঠতে লাগলো। সুবর্ণার বাড়িতে, পাড়ায় ব্যাপারটা আর চাপা থাকলো না। এদিকে ততদিনে রঞ্জিতের বাবা মাও ছেলের বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেছেন। রঞ্জিতও সুবর্ণাকে পেয়ে খানিক থিতু হতে চাইছিল তখন। ল্যাপটপ বন্ধ করে ডাক্তার রঞ্জিত মুখোপাধ্যায় সোফা থেকে উঠে বিশালাকার জানলার ভারী পর্দা সরিয়ে দাঁড়ান। এখান থেকে বাড়ির গেট পর্যন্ত দেখা যায়। মাঝখানে চকচকে পিচের রাস্তা, দুই দিকে ফুল গাছের টব। শীত পড়লেই রং বেরঙের ডালিয়া, চন্দ্রমল্লিকা, গ্যাজেনিয়া, পর্তুলিকা, গাঁদা, গোলাপ আরও কত সব ফুলের বাহার রাস্তার দুই পাশে উপচে পড়ছে যেন। মায়েরই পছন্দে বাড়িটাকে এইভাবে সাজিয়েছেন ডাক্তার রঞ্জিত বাবু। দেশের বাড়ি ছেড়ে যখন কলকাতা এলেন, ফ্ল্যাট বাড়িতে শিখাদেবীর দম বন্ধ হয়ে আসত। তাই তো এই বাড়িটি মায়ের মনের মতো করে সাজিয়ে দিয়েছেন ছেলে। অন্যমনস্ক হয়ে গেটের দিকে তাকিয়ে থাকেন। চেনা অচেনা লোকজন আসছে যাচ্ছে, কেউ প্যান্ডেল সাজানোর লোক, কেউ রান্নার ঠাকুর, আবার কেউ ফুলের দোকানের লোক। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরাও আসা শুরু করে দিয়েছেন। তাদের বেশিরভাগই রঞ্জিতবাবুর অচেনা মুখ সবাই। আজ কয়েকদিন মনটা বড় উচাটন হয়ে আছে, বড় বেশি অস্থিরতা। সে কি শুধু মেয়ের বিয়ের জন্য? নিজেকে প্রশ্ন করেন বারবার। এই জীবনে যতবার নিজেকে গুছিয়ে নিতে চেয়েছেন, ততবার একটা করে ঝড় এসে এলোমেলো করে দিয়েছে অনেক কিছু। তাতে নিজেরও কিছু ভুল হয়তো ছিল, কিন্তু সময় বড় বেশি দাগা দিয়ে গেছে। মামা! প্রতীকের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালেন রঞ্জিতবাবু। প্রতীক তার একমাত্র ভাগ্নে। তার যতগুলি প্রাইভেট হাসপাতাল আছে, তার যাবতীয় দায়িত্ব বর্তমানে ওই সামলায়। কি? এক ভদ্র মহিলা তোমাকে খুঁজছেন। চমকে ওঠেন ডক্টর রঞ্জিত মুখোপাধ্যায়। তাহলে কি তিনি যে আশঙ্কা করছিলেন তাই হতে চলেছে? কে? জানি না, তোমার সাথে দেখা করতে চাইছেন। কোথায়? ড্রয়িং রুমে বসিয়েছি। রঞ্জিতবাবু সোফায় বসা মায়ের দিকে তাকালেন। শিখাদেবীর মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। অজানা ভয় তাকে গ্রাস করছে যেন। জীবনে অনেক লড়াই পার করেছেন, এই শেষ লড়াইও জিততে হবে, নিজেকে বোঝান ডক্টর রঞ্জিত মুখোপাধ্যায়। ড্রয়িং রুমে ঢুকে দেখেন সুবর্ণা মাথা ঘুরিয়ে ঘরের চারপাশ খুব খুঁটিয়ে দেখছে। এত বছর পর কিন্তু চিনতে অসুবিধা হয় না। 57 সুবর্ণা। চোখে চশমা ছাড়া খুব একটা পরিবর্তন হয়নি। নিজেকে বেশ ধরে রেখেছে বোঝা যায়। রঞ্জিতবাবু সুবর্ণার দিকে তাকিয়ে ভাবলেন, আমি জানতাম তুমি আসবে সুবর্ণা। একদিন যার জন্য এত মরিয়া ছিলেন, যার একটা কথায় আকাশ পাতাল এক করে দিতে পারতেন, আজ তাকে চোখের সামনে দেখে ভীষণ বিরক্ত লাগছে যেন। এই বয়সে তাকে দেখে আর কোনো মোহ, মায়া, বন্ধন কিচ্ছুটি জাগে না। শুধু একটাই সম্পর্ক। এত কিছুর পরও সে মেঘনার মা, শুধুই বায়োলজিক্যাল মা। সুবর্ণার কথা রঞ্জিতবাবুর মা বাবা জানার পর আর দেরি করতে চাননি। যদিও ডাক্তার বৌমাতে মায়ের একটু আপত্তি ছিল, তবু ছেলের সুখেই শিখাদেবী সুখী হতে চেয়েছিলেন। সুবর্ণার বাড়িতে কথাবার্তা বলে দুই বাড়ি আশীর্বাদ আংটি বদল সেরে ফেলেন। মাস 6 পর বিয়ের দিনও পাকা করা হয়। আশীর্বাদের পর রঞ্জিত আর সুবর্ণার ঘনিষ্ঠতা আরও বেড়ে গেল। ভালোবাসা মন প্রাণ ছাপিয়ে ক্রমশ দৈহিক সম্পর্কে এসে ধরা দিল। মাস 2 পর সুবর্ণা বুঝতে পারল যে তার শরীরে এক নতুন প্রাণের আগমন ঘটেছে। এই খবর শুনে রঞ্জিত বিয়ের দিন এগিয়ে আনার প্রস্তাব দিল, কিন্তু সুবর্ণা কোনো মতেই রাজি হল না। কারণ এত তাড়াতাড়ি সেই অল্প বয়সে বাচ্চা নিতে রাজি নয়। সুবর্ণার কাছে তখন বাচ্চা মানেই তার কেরিয়ারে প্রতিবন্ধকতা। মাঝখান থেকে পুরো দোষের ভাগিদার রঞ্জিতকে করে সাফ জানালো
এই বিয়ে তার পক্ষে করা সম্ভব নয়। একটা ভুল হয়ে গেছে, কিন্তু তাই বলে বাকি জীবনটাকে ভুল পথে চালিত করতে চায় না সুবর্ণা। কারণ সে বুঝে গেছে রঞ্জিতকে বিয়ে করলে তার সারা জীবন বাচ্চা সামলাতেই কেটে যাবে। নিজের অস্তিত্ব বলে আর কিছু থাকবে না। তার সামনে ডাক্তারি জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। বিয়ের ব্যাপারে আর কোনো জোর জবরদস্তি রঞ্জিত করেনি, কারণ সে ভালো করে জানত জোর করে কোনো সম্পর্ক হয় না। যে যাবার সে এমনিই চলে যায়, ধরে রাখা যায় না, বরং তাকে যেতে দেওয়াই শ্রেয়। শুধু একটাই অনুরোধ করেছিল সুবর্ণাকে, বাচ্চাটা যেন নষ্ট না করে। বাচ্চা জন্মানোর পর রঞ্জিত ওকে নিজে মানুষ করবে। ইতিমধ্যে মাস তিনেক পেরিয়ে যাওয়ার কারণে সুবর্ণা গর্ভস্থ সন্তানকে রাখতে বাধ্য হয়েছিল। যথাসময়ে সন্তানের জন্ম দেওয়ার পর সেই 3 দিনের মেয়ে সন্তানকে তোয়ালে মুড়ে অনেক যত্ন করে নিয়ে রঞ্জিত এক বর্ষার রাতে পুরুলিয়ার দেশের বাড়িতে মায়ের কাছে ফেরেন। শিখাদেবীকে সব কথা খুলে বলেন। ছেলের কীর্তিকলাপে রাগ করলেও একরত্তি দুধের শিশুটির মুখ চেয়ে শেষ পর্যন্ত গলে গিয়েছিলেন। সেদিন থেকে উনি ওর মাম্মাম হয়ে উঠলেন। নতুন করে সন্তান স্নেহে বাধা পড়লেন তিনি। কিন্তু পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনদের কৌতূহলের তো শেষ নেই। তাদের জানানো হলো যে হাসপাতালে ওই কন্যা শিশুটিকে কেউ ফেলে গেছিল। রঞ্জিত তাকে দত্তক নিয়েছে। ডাক্তার রঞ্জিত মুখোপাধ্যায় আর তার বাবা মা ছাড়া আর কেউ আসল সত্যি জানতে পারল না। সুবর্ণার মুখোমুখি দাঁড়িয়ে আছে রঞ্জিত। নিঃশব্দ দমবন্ধ করা পরিবেশ। অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে বরাবরের মতোই সপ্রতিভ সুবর্ণা হেসে বলে ওঠে, আজ আমার মেয়ের বিয়ে, আমি আসবো না তা কি হয়? আপনি ভুল করছেন, আমার মেয়ের বিয়ে। গুরুগম্ভীর কণ্ঠস্বরে শান্ত গলায় বললেন ডাক্তার রঞ্জিত মুখোপাধ্যায়। সুবর্ণার কথা বাড়ায় না। ব্যাগ থেকে একটা গয়নার বাক্স বের করে পাশের টেবিলে রাখে। এটা তোমার মায়ের দেওয়া আশীর্বাদী সীতাহার আর তোমার দেওয়া আংটি। ডাক্তার রঞ্জিত মুখোপাধ্যায় কিছু বলতে যাচ্ছিলেন, ওনাকে বাধা দিয়ে সুবর্ণা আবার বলে ওঠে, তোমার মেয়ের বিয়েতে আমি উপহার দিলাম, না করতে পারবে না। খানিক পরে একটু থেমে আবার বলে, বিয়ে করেছি অনেক বছর হলো, কিন্তু কোনো সন্তান হয়নি। নিজের সন্তানকে একসময় অস্বীকার করেছি, তাই এই শাস্তি তো আমায় ভোগ করতেই হবে। স্তব্ধ হয়ে শুনছিলেন রঞ্জিত বাবু। এ কোন সুবর্ণা? একবার কি তোমার মেয়েকে দেখতে পারি? আমি কিচ্ছুটি বলবো না ওকে, শুধু দেখে চলে যাব। সুবর্ণার গলায় আকুতি মিনতি স্পষ্ট। ভীষণ রকম দ্বিধাদ্বন্দ্বে দুলছেন রঞ্জিত বাবু। ততক্ষণে দরজার বাইরে শিখাদেবী এসে হাজির হয়েছেন। মায়ের দিকে তাকালেন রঞ্জিত বাবু। চোখের ইশারায় যেন অনুমতি দিলেন বৃদ্ধা মা। রঞ্জিত বাবু মেঘনাকে ডেকে পাঠালেন ড্রয়িং রুমে। মেঘনা এসে সুবর্ণার সামনে দাঁড়াতেই রঞ্জিত বাবু আলাপ করালেন, ইনি সম্পর্কে তোমার কাকিমা, প্রণাম করো। মেঘনা একটু ইতস্তত করলেও সুবর্ণার 2 পায়ে হাত দিয়ে প্রণাম করে। মেঘনার চিবুক ছুঁয়ে আদর করে সুবর্ণা। সুবর্ণার চোখ মেঘনার আপাদমস্তক ভালো করে দেখে নিচ্ছে ততক্ষণে। মেঘনার মাথা পিঠে হাত বুলিয়ে দেওয়ার লোভ থেকে নিজেকে সংযত করতে পারে না সুবর্ণা। মেঘনার হাতে উপহার দিয়ে বলে ওঠে, সব সময় ভালো থেকো। গলা ধরে আসছে বুঝতে পারে। সুবর্ণার দাঁড়ায় না, আর দেরি হলে নিজেকে ধরে রাখতে পারবে না ও। রঞ্জিতকে হাত জোর করে নমস্কার করে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ডাক্তার রঞ্জিত মুখোপাধ্যায় চুপচাপ সুবর্ণার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকেন। অনুতাপের আগুনে পুড়ে সুবর্ণা যে আজ সম্পূর্ণ শুদ্ধ। পাপবোধ, অনুতাপ মানুষকে খাঁটি সোনায় পরিণত করে, কিন্তু ভুল শোধরাতে কখনো এত দেরি হয়ে যায় যে আর ফেরার সময় থাকে না। গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন।
আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।